দর্শক, ইতিহাসের বহুল প্রতীক্ষিত এবং উৎসবমুখর নির্বাচনের সাক্ষী হলো গোটা বাংলাদেশ এবং সেই বাংলাদেশের নির্বাচনের খবরাখবর গত ৭২ ঘন্টা ধরে ৭১ টেলিভিশন আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে এবং সেই ধারাবাহিকতায় আপনাদের সাথে ৭২ ঘন্টার এই আয়োজন নির্বাচনে বাংলাদেশের আয়োজনের সাথে থাকছে আমি ফারহানা ন্যান্সি এবং আমার সাথে আছেন দুজন অতিথি। আমার সাথে রয়েছেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার এবং সিনিয়র সাংবাদিক খাজা মাইনুদ্দিন। আমরা তাদের সাথে আপনাদের সাথে আমরা আলোচনায় ছিলাম, যেই আলোচনাটাতে শেষ করলাম যে হ্যাঁ ভোট না ভোটের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা হয়তো আস্তে আস্তে আমরা দেখব কিভাবে আলোচনার মাধ্যমে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে এই প্রক্রিয়া বাস্তবায়ন হয়। এখন একটু আসতে চাই বিএনপির যে ইশতেহার, সেটা ৩১ দফার আঙ্গিকেই হয়েছে। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আর্কিড এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। তো সেই ইশতেহারে কোন বিষয়গুলো আসলে মূল দর্শন বলে আপনার মনে হয়? দেখুন, রাজনৈতিক দলগুলো যে যত বড় ইশতেহার দিয়েছে, সাধারণভাবে অত বড় ইশতেহার দেওয়ার প্রয়োজন পড়ে না, কিন্তু আমরা তো উন্নয়নশীল দেশ, খেয়াল করতে হবে, মানে অনুন্নত দেশ ছিলাম, সেখান থেকে উন্নয়নশীল দেশে যাচ্ছি আমরা। ফলে একটা রাজনৈতিক দলগুলোর উপর একটা চাপ থাকে জনতুষ্টিমূলক কিছু ব্যবস্থা নেওয়ার, ফলে অনেকগুলো প্রমিস দেওয়া থাকে। এবং সুজনের যে কমেন্ট ছিল আগে যে অনেক সময় উচ্চাভিলাষী ম্যানিফেস্টো দেওয়া হয়, সেটা যৌক্তিক হতে পারে উচ্চাভিলাষী, কারণ একটা উচ্চাভিলাষ যদি না থাকে তাহলে তো মানুষকে উজ্জীবিত করা যাবে না। এই উচ্চাভিলাষটা হয়তো রেশন না, অনেক সময় সেটা ঠিক আছে, এবং এটা আমাদের কনটেক্সটে ম্যানিফেস্টো কীভাবে বাস্তবায়ন করা হবে সেটার ম্যাট্রিক্সটা অনেক সময় দেওয়া থাকে না, যে কোথা থেকে বাজেট আসবে, কী প্রক্রিয়ায় বাস্তবায়ন করবে, কোন ধরনের মানুষেরা বাস্তবায়ন করবে, সেটা যদি ফেল করে তখন আবার কী ব্যবস্থা নেওয়া হবে, এত নীতিগিটি আমাদের এখানে থাকে না। এবং যেহেতু আমাদের গণতন্ত্র ধারাবাহিক না, যে আমরা যে জনগণ মাঝপথে, মানে সরকার ৩ বছর পরে বা শেষ দিকে সে কৈফিয়ত নেবে যে আপনি বলেছিলেন সেটা বাস্তবায়ন হলে করে, সেই ব্যবস্থাটি গড়ে ওঠে নাই বলে ম্যানিফেস্টো অনেক সময় ম্যানিফেস্টোর মধ্যে থেকে যায়। কিন্তু যেহেতু আমরা আশা করছি অনেক বছর পরে এবার নতুন যাত্রা হলো এবং বিএনপির কাছে মানুষের প্রত্যাশা অনেক, সো বিএনপি মোটা দাগে দেখেন একটা পরিবার কেন্দ্রিক অনেকগুলো প্রতিশ্রুতি দিয়েছে, যেরকম ফ্যামিলি কার্ড কিংবা কৃষক কার্ডও কিন্তু মানে একটা ফ্যামিলি ম্যান অ্যাপ্রোচ আছে এর মধ্যে, যে মানুষের উন্নয়ন, মানুষের উন্নতি একই সাথে। এবং সেটার যৌক্তিক কারণটা হচ্ছে যে যাতে মানুষ বোধ করতে পারে যে রাষ্ট্রটি আমার, আমি রাষ্ট্র থেকে সার্ভিস পাবো। এটা কতটা বাস্তবায়ন হবে সেটা নির্ভর করবে নেতৃত্বের সদিচ্ছার উপর, একই সাথে এক্সিকিউশন ক্যাপাসিটির উপর, বাজেট আছে কিনা, সরকারি এফিসিয়েন্সি আছে কিনা, অনেকগুলো ইস্যু আছে। আরেকটা হচ্ছে যে এর চেয়ে কঠিন আমার কাছে মনে হচ্ছে যে দুর্নীতি দমনের ইস্যুটি। কারণ হচ্ছে যে এই আমাদের যে গণতান্ত্রিক মার্কেট ড্রিভেন যে ব্যবস্থা, ফ্রি মার্কেট ইকোনমির মধ্যে, মুক্তবাজার অর্থনীতিতে, সেখানে তো রেশন দেওয়ার সিস্টেম নাই। সেখানে সোশ্যাল সেফটি নেটের মধ্যে যারা ভঙ্গুর মানুষ থাকে, সমাজে ভঙ্গুর গোষ্ঠী থাকে, তাদেরকে সমর্থন দেওয়া হয়, কিন্তু মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এদেরকে কিন্তু রেশন দেওয়া হয় না, কমিউনিস্ট সিস্টেমে যেরকম দেওয়ার বিধান ছিল। ফলে এখানে মানুষের নিজের খেটে খাওয়া মানুষের জন্যও কিন্তু নিজের উন্নয়নটা নিজে করার ব্যাপার। সে যদি বিপদে পড়ে তখন রাষ্ট্র তার পাশে দাঁড়াবে, কিন্তু আদারওয়াইজ মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত সবার জন্য রাষ্ট্র একটা ব্যবস্থা করে দেবে, সার্ভিসের ব্যবস্থা করে দেবে, একটা রাষ্ট্র সহযোগিতার ভূমিকা পালন করবে, ব্যক্তি উন্নয়নটা ঘটাবে। সেইখানে হচ্ছে মানুষের জন্য সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় দুর্নীতি এবং অবকাঠামোর স্বল্পতা। ধরেন আপনি যে রাস্তা দিয়ে যাবেন, রাস্তাটা যদি ভালো না হবে, ব্যবসা কী করে করবেন? আপনি একটা সাধারণ নাগরিক পাসপোর্ট অফিসে যাচ্ছেন বা পানি অফিসে যাচ্ছেন, বিদ্যুৎ অফিসে যাচ্ছেন, আপনি সার্ভিস পেতে আপনার গাড়ি লাইসেন্স করতে যাচ্ছেন, সেখানে আপনার ঘুষ দিতে হয়। আপনি একটা ব্যবসা করবেন, ছোট ব্যবসা, সেটা লাইসেন্স করতে না, এখানে 10-20 হাজার টাকা দিতে হবে। এগুলো হচ্ছে নাগরিকদের জন্য অনেক বড় বেশি বাধা। এখন যেহেতু বিএনপি ল্যান্ডস্লাইড ভিক্টরির পরে এই কমিটমেন্টে আসছে যে দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স দেওয়া হবে, আমাদের আশা থাকবে জিরো টলারেন্সটা কিন্তু খুবই স্ট্রংলি ওয়ার্ডেড এক্সপ্রেশন, খুবই স্ট্রং, এই অর্থে যে আমি একেবারে সহ্যই করবো না, মোটেও সহ্য করবো না। এখন যেটা হচ্ছে এই যে ডিকশন বা শব্দগুলো, এই শব্দগুলো তাদের দোতনা বা আবেদন হারিয়েছে অতীতে। জিরো টলারেন্স শব্দটা আমরা অতীতে দেখেছি, সেক্ষেত্রে আমরা বলেছেন জিরো টলারেন্স। জিরো টলারেন্স, গুমের প্রতি জিরো টলারেন্স, খুনের প্রতি জিরো টলারেন্স। সেই জিরো টলারেন্সের ফলাফল দেখার ফলে এই শব্দগত দিক থেকে আবেদন যেহেতু কমে গেছে, সুতরাং সরকারে যারা আসছেন তাদের অনেক সাবধান থাকতে হবে। এখন কাজে বিশ্বাসী জনগণ একেবারেই। জনাব দিলীপ, আপনার কাছে আসতে চাই। তিনি যেমন
যেমনটি বলছিলেন যে এইটা আসলে নিশ্চিত যদি করতে হয়, দুর্নীতি দমন যদি করতে হয়, কোন কোন ক্ষেত্রে আসলে বাস্তবায়ন করতে হবে আপনার কি মনে হয়? দলীয়করণের বেশ প্রভাব আমরা দেখে আসছি বিগত বছরগুলোতে, সেটা থেকে কি উতরে যেতে পারবে কিনা বিএনপি, আপনার কি মনে হয়? ধন্যবাদ। মানে তার আগে মঈনুদ্দিন ভাইয়ের বক্তব্যের সূত্র ধরেই যদি বলি, আমরা বিএনপি নির্বাচনী 31 দফা যদি দেখি, 31 দফা অনেক মানে বিস্তারিত বিবরণ আছে অনেক কিছু, এবং সেখানে দেখেন কতগুলো বিষয়। একটা হচ্ছে যে প্রতিহিংসার রাজনীতি পরিহার করা, গণতন্ত্র, ভোটাধিকার, ক্ষমতার ভারসাম্য আনা, তারপরে এখানে উচ্চকক্ষ প্রতিষ্ঠা, 70 অনুচ্ছেদের পরিবর্তন, বিচার বিভাগের স্বাধীনতা, এখানে জনপ্রশাসন বা পুলিশ প্রশাসন, এটা পুলিশ সংস্কার, গণমাধ্যমের স্বাধীনতা, আইনের শাসন, অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন করা, সাম্প্রদায়িক সম্প্রীতি, শ্রমিকদের ন্যায্য মজুরি, তারপরে স্থানীয় সরকার শক্তিশালীকরণ, তারপরে এটা ছাড়া নারী ইস্যুতে এই নারীদের গুরুত্ব দেওয়া এবং সেখানে তাদের এই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ বৃদ্ধির জন্য জাতীয় সংসদেও মনোনয়নের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া, তারপরে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, স্বাস্থ্যসেবা, কৃষিপণ্য, ন্যায্য মজুরি, অবকাঠামো, জলবায়ুর অভিঘাত থেকে মুক্তি, বিস্তারিতভাবে এসেছে। এবং সেগুলোকে আমরা যখন দেখেছি যে তারা যখন ইশতেহার ঘোষণা করেছে, তখন সুনির্দিষ্টভাবে কিছু বিষয়, যেটা মঈনুদ্দিন ভাইও বলছিলেন, এখানে ফ্যামিলি কার্ডের বিষয় আছে, কৃষক কার্ডের বিষয় আছে, স্বাস্থ্যের ব্যাপারে গুরুত্ব দেওয়ার জন্য প্রচুর স্বাস্থ্যকর্মী নিয়োগ, শিক্ষানীতি, কর্মসংস্থান, ক্রীড়া অবকাঠামো, যেটা আগে বলছিলাম, বৃক্ষরোপণ, খাল খনন, ধর্মীয় সম্প্রীতি, ই-কমার্স, এই বিষয়গুলো ছিল। আমরা আমাদের সুজনের পক্ষ থেকে আমরাও আমাদের একটা জাতীয় সনদ আমরা প্রণয়ন করেছিলাম 2023 সালে, সংস্কার প্রস্তাবগুলোকে 2013 সালে। তখন থেকে আমরা পলিটিক্যাল পার্টিগুলোর সাথে অ্যাডভোকেসি করে যাচ্ছিলাম। যাই হোক, সেটা হয়নি। এখনও আমরা এই সনদটা নিয়ে আমরা সারা দেশের 15টি জায়গায় আঞ্চলিক সংলাপ করেছিলাম সিভিল সোসাইটির মেম্বারদের নিয়ে। তারপর আমাদের জাতীয় সনদটা চূড়ান্ত করে আমরা আগস্টের 4 তারিখে জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে আমরা হস্তান্তর করেছিলাম যে এগুলো যেন তারা গুরুত্ব সহকারে নেয়। ওই জায়গায় দেখেছিলাম যে আমাদের 11টা সংস্কার কমিশনে কিন্তু শিক্ষা বিষয়ক কোনো সংস্কার কমিশন ছিল না। তারপরে এখানে কৃষি বিষয়ক কিছু ছিল না। কিন্তু ফিল্ড লেভেল থেকে আমরা যত জায়গায় গিয়েছি, সব জায়গায় কিন্তু ওইখানে কৃষক প্রতিনিধি বিশেষ করে যারা ছিলেন, তারা কিন্তু ওই কৃষি ব্যবস্থার সংস্কারের প্রসঙ্গটা, আর শিক্ষার বিষয়টা তো বারবার উঠে, যে এতগুলো সংস্কার কমিশন হলো, শিক্ষা কমিশন হলো না, এইরকম। কিন্তু আমরা দেখেছি যে এই জায়গায় এই যে ইশতেহারে বা 31 দফায় এই বিষয় দুটো কিন্তু খুব ভালোভাবেই ছিল। এখানেও রাইটলি সেটা আনা হয়েছে। এই কৃষি কার্ডের যে বিষয়টি, সেটা কিন্তু আমরা বিগত সরকারের আমলগুলোতেও দেখেছি। কৃষি কার্ড বলে কিন্তু একটা কার্ড ছিল, কিন্তু যেটা হতো যে যেই জায়গায় আসলে পৌঁছানোর কথা, অর্থাৎ কৃষকদের হাতে সঠিকভাবে বিতরণ হতো না। তারা আসলে এই জন্য যে বরাদ্দ, সেই জিনিসটা তারা পেতেন না। এটা মূলত আমাদের রাজনীতিতে যে এখানে এই স্বজনপ্রীতি, কর্মী তোষণ এবং দুর্নীতি, নিজের আখের গোছানো, এই বিষয়গুলোর কারণে এই যাদের আমরা ওই উপকারভোগী হিসাবে চিহ্নিত করি, প্রকৃত অর্থে তাদের কাছে তখন যায় না। হ্যাঁ, এবং এটা তো মূলত দুর্নীতির একটা যে সেক্ষেত্রে দুর্নীতি। একটু আগে এই বিএনপি নেতা সালাউদ্দিন সাহেব, ওনার বক্তব্য শুনছিলাম ওখানে বসে টিভিতে। উনি বললেন যে আমাদের অগ্রাধিকার 3টা। একটা হলো আইনের শাসন প্রতিষ্ঠা, একটা অর্থনৈতিক সমৃদ্ধি, আর একটা দুর্নীতি প্রতিরোধ। আর দুর্নীতি প্রতিরোধ ক্ষেত্রে আপনি হয়তো জানেন যে 11টি সংস্কার কমিশন যেটা হয়েছিল, তার মধ্যে এই যে টিআইবির ডক্টর ইফতেখারুজ্জামান, ওনার নেতৃত্বে কিন্তু এই যে দুর্নীতি দমন সংস্কার কমিশন হয়েছিল। একমাত্র একটা কমিশনের রিপোর্ট যেটা নিয়ে কারো কোনো আপত্তি ছিল না, কেউ কোনো নোট অফ ডিসেন্ট দেয়নি,
কিন্তু দুর্ভাগ্য যে ওইটা এই যে সংস্কার কমিশন যেভাবে ইয়েটা দিয়েছিল, সুপারিশগুলো দিয়েছিল, সেটা বাস্তবায়নে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে এই দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান তারা কিন্তু উল্টা অভিযোগ, যেমন ইয়েও করেছে, নারী বিষয়ক সংস্কার কমিশনও বলেছে যে আপনারা কেন করলেন, এই কমিশন কেন করলেন, আপনারা তো বাস্তবায়নের কোনো উদ্যোগ নিলেন না। এই লোকাল গভর্নমেন্ট যে সংস্কার কমিশন, তোফায়েল স্যার তো মারাই গেলেন উনি একটা দুঃখবোধ নিয়ে। এই তারপরে গণমাধ্যম সংস্কার কমিশন, ওখানে রিপোর্ট দেওয়া হয়েছে কিন্তু বাস্তবায়নের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।